আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই শহীদ ও আহতদের পরিবারের সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি, আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা প্রতিরোধের আহ্বান। ব্যালট পেপারে জটিলতা নিরসন সহ ৩ দফা দাবিতে ছাত্রদলের ইসি সচিবালয় ঘেরাও, জাতীয় নির্বাচনে বড় কারচুপির ষড়যন্ত্রের অভিযোগ। এবং মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা মামলায় তাপস নানক সহ পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ২৯শে জানুয়ারি হাজির করার নির্দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। শুরুতেই রয়েছে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ প্রসঙ্গ। ব্যালট পেপার নিয়ে জটিলতা নিরসন সহ ৩ দফা দাবিতে ইসি সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ করছে ছাত্রদল। সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রভাব বিস্তার করছে ও জাতীয় নির্বাচনে বড় ধরনের কারচুপি ষড়যন্ত্র চলছে। এ নিয়ে জানতে সাদি মাহমুদের কাছে যাচ্ছি, তিনি ঘটনাস্থলে আছেন। সাদি, ছাত্রদলের বিক্ষোভ নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে ছাত্রদলের তার আগে আজকে আপিল শুনানি যেটি চলছে আমরা আসলে সকাল 5:30টায় এই শুনানি শুরু হয়েছে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এবং প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন এম নাসিরউদ্দিন কিন্তু শুরু হয়েছে এবং আজকে যেহেতু শেষ দিন, গত 8 দিন আমরা দেখেছি যে 610 জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে কিন্তু 396 জন প্রার্থী তাদের প্রার্থীরা ফিরে পেয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা বৈঠক করেছিলেন এবং 4 জন প্রার্থীতা বাতিল হয়েছে। তো সব মিলিয়ে আজকে শেষ দিনের আপিল শুনানি চলছে। আজকে প্রায় 50 জন প্রার্থীর আপিল শুনানি হচ্ছে এবং আশা করছি কমিশনের একটা সংবাদ সম্মেলন আয়োজন করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আর আমরা যাদের মধ্যে বলছিলেন যে ছাত্রদের এবং সামনেই কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদের। আমরা দেখেছি যে সকাল থেকেই তারা অবস্থান নিয়েছেন। তাদের সাথে জানতে পেরেছি যে তারা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করবেন। অনেকে বলছেন যে রাতেও তারা থাকবেন। এই বিষয়টা আসলে আমরা জানতে পেরেছি এবং ছাত্রদের সভাপতি যিনি আছেন রাকিবুল ইসলাম রাকিব, তার নেতৃত্বেই ছাত্রদলের কর্মসূচি পালন করছে। আমরা তার সাথে যদি জানতে পেরেছি যে তিনি যদি বলছেন যে 3 দফা ছাত্রদল এই কর্মসূচি পালন করে। তার মধ্যে 1 নম্বর যে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট প্রস্তুতির দিয়েছে, যা নির্বাচন নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। 2 নম্বর হল বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের নিচ্ছে দায়িত্বশীল ও পরিবর্তে হঠকারী ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করতে যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। এবং 3 নম্বর যে দাবিতে তারা জানিয়েছে যে বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে হাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে। এই 3টি দাবিতে মূলত তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং এজন্য কিন্তু নির্বাচন কমিশনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে পুলিশ, আনসার এবং র্যাবের পাশাপাশি কিছুক্ষণ আগে নিরাপত্তার জন্য কিন্তু সেনাবাহিনী সদস্যরা যুক্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হচ্ছে আজ। 10 জানুয়ারি থেকে নির্বাচন কমিশনে এসব আপিলের শুনানি করছে। আজকের শুনানিতে টাঙ্গাইল 4 আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধতা পেয়েছে। শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে সাংবিধানিক এই সংস্থাটি। শেষ দিন 611 থেকে 645 নম্বর আপিলের শুনানি হচ্ছে। এর বাইরে পেন্ডিং থাকা আপিল আবেদনের শুনানিগুলো হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী। পুলিশ বাহিনীর মূল দায়িত্ব জনগণের সেবা এবং আইনের শাসন নিশ্চিত করা। রাজশাহীর শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে প্রায় 1 লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সমাপনী কুচকাওয়াজে আরও ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ও বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল তৌফিক মাহবুব চৌধুরী। আপনাদের শতভাগ নিরপেক্ষতা সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রার্থী বা এজেন্টের নিকটে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করবেন না। কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারের পরামর্শ মোতাবেক তা শক্ত হাতে দমন করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তিনি জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সমস্যার স্থায়ী সমাধান করবেন। জুলাই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের সদস্যদের সহায়তার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মতো আরেকটি ডিপার্টমেন্ট করা হবে। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। 2024-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও। সভায় দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাইয়ে প্রতিটি পেশা শ্রেণীর মানুষ, নবীন প্রবীণ সকলে অংশ নিয়েছিলেন। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী মানুষদের সজাগ থাকতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে, যার দায়িত্ব হবে 24-এর শহীদ এবং আহতদের পরিবারের দেখভাল করা। সত্যিকার অর্থেই অধিকার হারা গণতান্ত্রিকামী মানুষের গণ আন্দোলন। এ কারণেই আমি বলি, 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের, 2024 সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা। বিএনপির চেয়ারম্যান বলেন, 24-এর গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত সকলের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, নিরাপদ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের
বিজয় গাথা রচনা করবে ইনশাআল্লাহ। জুলাই যোদ্ধাদের সাহসিকতার কারণেই ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। রাজধানীর মোহাম্মদপুরে ফারহান ফাইয়াজ সহ 9 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 1। পরে পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের 29 জানুয়ারি হাজির করতে বলেছেন আদালত। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার সাথে তাপসের ফোনালাপের পর মোহাম্মদপুরে হামলা ও হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় প্রত্যক্ষ ভূমিকা রেখেছে সে সময়ের পুলিশ কর্মকর্তা, জাহাঙ্গীর কবির নানক সহ কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই মামলায় 4 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগরী দক্ষিণের সাবেক মেয়র, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট 28 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 29শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। স্বাধীন গণমাধ্যম ছাড়া নির্বাচিত সরকারকে কেউই প্রকৃত সত্য তথ্য দেয় না বলে মন্তব্য করেছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। রাষ্ট্রের কল্যাণে মালিকদের দ্বারা প্রভাবিত না হয়ে নৈতিক সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক সিতারা পারভিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন ডেইলি স্টার সম্পাদক। লায়লা নওশনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্বনামধন্য শিক্ষক অধ্যাপক সিতারা পারভিন 2005 সালের 23শে জুন নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক সিতারা পারভিন ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর বিভাগের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত 10 শিক্ষার্থীকে দেওয়া হয় সম্মানজনক অধ্যাপক সিতারা পারভিন পুরস্কার। এবারের আয়োজনে অতিথি বক্তা ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। বক্তৃতায় মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি নৈতিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তিনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটা নির্বাচিত সরকারকে সত্য কথা কেউ বলবে না, তার ব্যুরোক্রেসি তাকে বলবে না। যে দল ওই সরকারকে বানালো সেই দলেরও সদস্যরা তাদের নেতাদেরকে সত্য কথা বলবে না। তার একমাত্র তথ্য, সত্য তথ্যের সম্ভাবনা হচ্ছে স্বাধীন সংবাদপত্র, স্বাধীন মিডিয়া। শিক্ষার্থীদের মেধার মূল্যায়নে এ ধরনের পুরস্কার বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। এই পুরস্কার তোমাদের মেধাকে আরো শানিত করবে এবং তোমাদেরকে আরো বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল যে সাংবাদিকতা সেই দিকে তোমাদেরকে ধাবিত করার জন্য সাহায্য করবে। আমার মনে হয় যে আমরা স্বাধীনতা বা ফ্রিডম এটার কথা যখন বলবো, ওটা প্রয়োগ করার ক্ষেত্রে যে সতর্কতা, যে দায়বদ্ধতা, সেই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। পরে এবছর সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জনবল সংকটে দীর্ঘদিন বন্ধ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রটি। সেবা বঞ্চিত এলাকার হাজারো মানুষ, সবচেয়ে বেশি বিপাকে দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারগুলো। কেন্দ্রটি দ্রুত চালুর দাবি তাদের। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন, প্রয়োজনীয় জনবল পেলে দ্রুতই কেন্দ্রটি চালু করা হবে। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে মীর আমিরুল আলমের রিপোর্ট। প্রজনন, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী মা ও নবজাতকের পরিচর্যা, টিকাদান, কিশোর কিশোরীদের স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেয়া হতো গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে। কিন্তু চিকিৎসক ও জনবল সংকটে প্রায় 3 বছর ধরে বন্ধ এই কেন্দ্রের স্বাস্থ্যসেবা কার্যক্রম। একটা ডাক্তার নিয়োগ দেবে 7 দিন পর, তাইও আসে না। এখন আপাতত বন্ধ, কোনো ওষুধ নেই, কোনো বড়ি নেই, কোনো কিছু নেই। সেবা পাওয়া যাচ্ছে না, এই কারণে আমাদের এখানে একটা ডাক্তারের প্রয়োজন। এখানে গর্ভবতী মহিলা আসে তো সেবা নিবি, তাহলে এখানে ডাক্তার থেকে কি হলো আর হাসপাতাল থেকে কি হবে? নিয়ম অনুযায়ী
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটিতে একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, ফার্মাসিস্ট, পরিবার কল্যাণ পরিদর্শক, আয়া, নিরাপত্তা প্রহরী থাকার কথা থাকলেও বাস্তবে এসব পদে কেউ নেই। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সন্ধ্যার পর এটি অপরাধীদের আশ্রয়স্থল হয়ে ওঠে। সরকারি অবকাঠামো আছে ঠিকই এখানে, কিন্তু কোনো ডাক্তার নাই, মানে অতি বিলম্বে এখানে ডাক্তার নিয়োগ করা দরকার। শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বিষয়টি উপজেলা মাসিক সভাসহ বিভিন্ন সভায় উপস্থাপন করলেও কোনো কাজ হয়নি। যদি এটা চালু থাকতো চিকিৎসা আরো ভালো পেত। আমি আশা করি আগামীতে এই বিষয়টা নিয়ে কর্তৃপক্ষ নজর দেবেন। জনবল সংকটে কেন্দ্রটির সেবা কার্যক্রম চালু রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ম্যান পাওয়ার সংকটের কারণে আমরা এটা সবসময় করতে পারছি না। আর যদি আমাদের ম্যান পাওয়ার এরকম আসে, কর্তৃপক্ষ যদি আমাদের দিতে পারে, আবার আমরা শাখা চালু করতে পারব। স্বাস্থ্যসেবা কেন্দ্রটি দ্রুত চালুর দাবি জানিয়েছে এলাকাবাসী। মীর আমিরুল আলম, চ্যানেল আই। বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে বিমান ও মহাকাশ শক্তি বিষয়ে জাতীয় সচেতনতা গড়ে তুলতে এবং নীতি নির্ধারণে পরামর্শ প্রদানকারী কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ। বিমান বাহিনী সদর দপ্তরে সকালে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় বিমান বাহিনী প্রধান বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য বিমান ও মহাকাশ শক্তির বিষয়ে সমন্বিত ধারণা গড়ে তোলা উচিত। In today's complex and rapidly evolving security environment, the character of warfare is undergoing profound transformation. Recent conflicts across the world have clearly demonstrated that air power integrated with space, cyber and information domains has emerged as a decisive national instrument. গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ইউরোপের 8 দেশের ওপর 10% বাড়তি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে। 1 জুন থেকে শুল্ক হার 25% করারও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এ পদক্ষেপকে সম্পূর্ণ ভুল বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। গ্রিনল্যান্ড এবং ডেনমার্কে হাজার হাজার মানুষ প্রস্তাবিত মার্কিন অধিগ্রহণের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করেছে। এদিকে ট্রাম্পের হুমকি প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন আজ ব্রাসেলসে জরুরি বৈঠক ডেকেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠকে ইইউর 27টি দেশের রাষ্ট্রদূত অংশ নেবেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করেছেন, দেশটিতে বিক্ষোভে হাজারো মানুষের প্রাণহানির পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী হিসেবে অভিহিত করেছেন তিনি। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। খামেনি বলেছেন, 2 সপ্তাহের বেশি সময় ধরে ইরানকে নাড়িয়ে দেওয়া এই বিক্ষোভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে জড়িত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত শক্তিগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ও কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। ইরানকে আবারও মার্কিন সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের অধীনে নিয়ে যাওয়া তাদের লক্ষ্য বলে অভিযোগ করেছেন খামেনি। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। চলতি বোরো মৌসুমে নড়াইলে ন্যায্য দামে সার পাওয়ায় ভালো ফলনের আশা করছেন কৃষক। ইউরিয়া, নন ইউরিয়া সব ধরনের সারের সরবরাহ স্বাভাবিক ও ন্যায্য মূল্যে পেলেও ধানের মূল্য কম থাকায় দাম বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষকরা। এবার প্রকৃতি সংবাদ। ভূমিদস্যুদের দৌরাত্মে ধ্বংস হচ্ছে নোয়াখালীর উপকূলীয় সবুজ বেষ্টনী। প্রকাশ্যেই লুট করা হচ্ছে বনাঞ্চল ঘেঁষা মেঘনা নদী তীরের জমির মাটি ও বালু। এতে তীব্র হচ্ছে নদী ভাঙন, হুমকিতে বেড়িবাঁধ ও উপকূলের জীবন জীবিকা। অভিযোগ, পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিপরীতে নীরব ভূমিকায় প্রশাসন। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
জুলাই শহীদ ও আহতদের পরিবারের সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি, আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা প্রতিরোধের আহ্বান। ব্যালট পেপার জটিলতা নিরসন সহ 3 দফার দাবিতে ছাত্রদলের ইসি সচিবালয় ঘেরাও, জাতীয় নির্বাচনে বড় কারচুপির ষড়যন্ত্রের অভিযোগ। এবং মোহাম্মদপুরে 9 জনকে হত্যা মামলায় তাপস নানক সহ পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, 29 জানুয়ারি হাজির করার নির্দেশ।